আপাতত জোট, পরে তিনটি মিলে একটি দল গঠনের পরিকল্পনা এবি পার্টি এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলনের, যার প্রতীক হবে শাপলা কলি। 25 ডিসেম্বরই দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় বিদায়ী অংশগ্রহণ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। বাতিল হচ্ছে রাজধানীর 380টির বেশি বাস রুট, বিপরীতে নতুন 27টির প্রস্তাব ডিএমপির। নগরীর দু প্রান্তে মিলবে ট্রানজিটহীন ভ্রমণের সুযোগ। মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ। এডিবিতে বরাদ্দ 75 কোটি টাকায় দ্রুত অবকাঠামো উন্নয়নের তাগিদ। এবং বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কেকেআরে নাম লেখালেন মোস্তাফিজ। ফিফার সর্বসেরা ফুটবলার ওসমান ডেম্বেলে। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী। আমি গালিব ইবনে রিয়াজ। আগামী 25 ডিসেম্বরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ মুখে দেশে ফেরার ঘোষণা দিয়ে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের আলোচনায় বলেন তিনি বিদায় নিতে এসেছেন। একই সঙ্গে আসন্ন নির্বাচন ঘিরে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার যুক্তরাজ্য সময় বিকেল 5টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন বিদায় নিতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এ সময় তিনি কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে, জানান আগামী নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আগামীর দেশ গঠনে খাদ্য, চিকিৎসা ও তরুণদের কর্মসংস্থান সহ নানা পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে দেশ গঠন করতে চান। এই সুযোগটা, এই যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না, কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিচালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। এ সময় হল জুড়ে হাজারো নেতাকর্মীর ভিড় ছিল। মা আর ছেলে অনেকদিন পরে যাচ্ছেন ভাইয়া, মাকেও দেখবে, কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগতেছে। তারেক রহমান দেশে যাবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের জনগণ অপেক্ষামান। অনেক প্রতীক্ষার পর দেশ এখন ভাই নতুন আশায় স্বপ্ন বাঁচছে ভাই। আমাদের লিডার 25 তারিখ দেশে ফিরবেন। 25শে ডিসেম্বর বিমানবন্দরে কর্মী সমর্থকদের না যেতে অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন এতে বিশৃঙ্খলা তৈরি হবে, পাশাপাশি দেশ ও দলের সুনাম ক্ষুণ্ণ হবে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। নির্বাচন বানচালে পরাজিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন বিদেশি শক্তির সহায়তায় নির্বাচনের আগেই দেশে ফিরতে মরিয়া স্বৈরাচারের দোসররা। এ সময় ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। ৫৫তম বিজয় দিবস উদযাপনে যখন উৎসব মুখর গোটা দেশ, জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার 17 মিনিটের এই ভাষণে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশ্বাস দিলেন উপদেষ্টা। বলেন দেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ রচনায় সুষ্ঠু নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। ভবিষ্যৎ সংস্কার ও আগামী রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপনে গণভোটের গুরুত্ব তুলে ধরেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।
আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। বিদেশি শক্তির সাহায্যে আর হত্যার পরিকল্পনা নিয়ে নির্বাচনের আগে দেশে ফেরার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। তাই দলমত নির্বিশেষে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান উপদেষ্টা। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। আইন সংস্কার ও রাজনৈতিক প্রভাব মুক্ত বিচার ও শাসন ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন রাজনৈতিক মোর্চা গঠন করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। 3 দলেরই সমান সমর্থকের আধিক্য আছে এমন দাবি করে দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, আগামী নির্বাচনে ভোটারদেরও এক বাক্সে আনতে আগ্রহী তারা। আপাতত জোট করলেও অন্তরালে 3 দল মিলে এক দল গঠনের পরিকল্পনা তাদের। আর নির্বাচনী প্রতীক হবে শাপলাকলি। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনে নিবন্ধিত 2টি রাজনৈতিক দল এনসিপি ও এবি পার্টি, আরেকটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধন পেতে এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। নিজেদের সমমনা দাবি করা এই 3 দল গেল 7 ডিসেম্বর গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন রাজনৈতিক মোর্চার জন্ম দেয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবার আভাস জোট থেকে একটি দলে পরিণত হতে পারে এই 3 রাজনৈতিক দল। আমরা যখনই নতুন রাজনীতির কথা বলি, প্রকাশ্যে রাজনৈতিক জোট, কিন্তু অন্তরালে দলগুলোকে একীভূত করার চিন্তা। গণপ্রতিনিধিত্ব আদেশের সর্বশেষ সংশোধনী অনুযায়ী জোটভুক্ত হলেও প্রত্যেক দল তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। এমন নিয়মের বেড়াজালেই জোট থেকে এক দল হওয়ার পরিণতি বেছে নিতে হবে বলে আভাস দিলেন 3 দলেরই দায়িত্বশীল নেতারা। সেক্ষেত্রে শাপলাকলি প্রতীকী হবে তাদের প্রথম কিংবা একমাত্র পছন্দ। এটা হচ্ছে একটা উইশফুল থিঙ্কিং, আপনি যদি বলতে পারেন যে আমরা এমন করতে পারি কিনা, আমাদের কোনো একটা মার্কা যদি পপুলার হয় সেই মার্কাটাকে আমরা সামনে এনে সেটা করতে পারি কিনা। তো এখন তো হাতে সময় খুব কম, আরপি এর যে বিধান আছে সেটাও এক ধরনের ব্যারিয়ার আছে। এটা হচ্ছে আমাদের একটা চিন্তা যে আমাদের রাজনীতি যেমন এক থাকবে, আমাদের সিম্বলও এক থাকা যায় কিনা, সেইভাবেই আমরা ভাবছি। আমাদের মধ্যে আসলে এনসিপি হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত, তাদের প্রতীক হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত। এটা নিয়ে অনেক দিন ধরে তারা তর্ক বিতর্ক করার কারণে এক ধরনের পরিচিতি পাইছে। সো আমাদের এখান থেকে যদি এক প্রতীক নেওয়ার চিন্তা হয়, তাহলে স্বাভাবিকভাবে কৌশল হিসাবে ওইটাকেই আসলে ব্যবহার করার চেষ্টা করা হবে। এটাই বুদ্ধিমানের কাজ হবে। 3 দলকে এক করার মাধ্যমে রাজনৈতিক কলেবর বৃদ্ধি করতে সায় আছে এনসিপিরও। তবে সেই প্রক্রিয়া এগোতে হবে এনসিপিকে মূল দল মেনেই, এমনটাই জানালেন এনসিপির এই নেত্রী। এনসিপি আসলে যে অবস্থানটা নিয়েছে এটা দিয়ে প্রুভ হয় হয়তো শক্তিমত্তার কেন্দ্রিক রাজনীতি যারা আসলে বেশি ফলো করতে চেষ্টা করেন, যারা ওইটাই পছন্দ করেন, তাদের ডাইজেস্টেবল হবে না। বাট আমি মনে করি যে এইটা এনসিপি যে জায়গাটা নিল, এই জায়গাটা বাংলাদেশের ফিউচারকে অনেক বেশি শক্ত করলো। অবশ্য দল বিলুপ্ত করে এক দল হওয়ার প্রক্রিয়াকে শেষ বিকল্প হিসেবে ধরে রেখেছেন জোটের বাকি 2 শরিক। নির্বাচন কমিশন এখন আরপিও সংশোধন করে প্রতীক তো আসলে এক প্রতীকে নির্বাচন করার পথটা বন্ধ করে দিচ্ছে। এখন যদি এটা বাধা থাকে, তাইলে আরেকটা খুব কঠিন পথ আছে, যেটা হচ্ছে যে দল বিলুপ্ত করে একসাথে নির্বাচন করা। আমরা এই আলোচনাটা শুরু করেছি, এটা কি করা যায়। তো মানে আমাদের যদি সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়, তখন আমরা এই ব্যারিয়ার দূর করার জন্য কি করা যেতে পারে সেরকম আমরা ভাববো। 3 দলের রাজনৈতিক পথ চলা যেমন বেশি দিনের না, তেমনি নির্বাচনের পরে তাদের গাঁট ছড়া বন্ধন স্থায়ী হবে কিনা সেই প্রশ্নও রাখতে চান এই রাজনীতি বিশ্লেষক। রাজনীতির জটিল কুটিল এই অবস্থার মধ্যে তারা কতটুকু অবস্থান তৈরি করতে পারবেন এবং তার শরিকরা তার থেকে কতটুকু সুবিধা নিতে পারবেন, এটা একটু অপেক্ষা করতে হবে। আবার এর মধ্যে যদি ধরে রাষ্ট্র সংস্কার, তার একটা অ্যাক্টিভিস্ট দিক আছে। সুতরাং অ্যাক্টিভিজম এক জিনিস, আর রাজনীতিতে ভালো করা, এবি পার্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জোট কিংবা একীভূত যে রূপেই সামনে আসুক না কেন, 3 দলের নেতাকর্মীর অভ্যন্তরীণ বোঝাপড়া ও আদর্শের মধ্যে এক হওয়াকেও প্রধান শর্ত মনে করেন তিনি। এগুলো কতটা আদর্শিকভাবে পরিবর্তন ঘটাতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। হোসেন জাহিদ, এখন ঢাকা। বাতিল হতে যাচ্ছে রাজধানীর 380টির বেশি বাস রুট। নতুন 27টির খসড়া তালিকা দিয়েছে ডিএমপি। বাস্তবায়ন হলে
প্রথমবারের মতো যাত্রীরা সুযোগ পাবেন নগরীর দুপ্রান্তে ট্রানজিটহীন যাত্রার। যদিও এসব রুটের বিষয়ে সংযোজন ও সন্নিবেশিত করার সঙ্গে আরও 15টি রুট বিন্যাসের প্রস্তাব দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। রাজধানী আজিমপুর থেকে সায়েন্স ল্যাব, ধানমন্ডি এবং পান্থপথের এই সড়কটি ধরে সাত রাস্তা, গুলশান, বাড্ডা, কুড়িল পর্যন্ত চলত উইনার পরিবহন নামের একটি বাস। তবে ব্যবসা প্রসার না হওয়ায় এই রুটটি এখন ব্যবহার করে না পরিবহনটি। শুধুমাত্র এই রুটটি নয়, রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা 380টি রুট রয়েছে মাকড়সার জালের মতো, যেগুলোর বেশিরভাগই এমন অচল। ব্যবসায়িক মন্দায় অচল রুটগুলোর তালিকাকৃত বাসগুলো এখন দখল করেছে অন্যান্য রুট। এতে 3 শতাধিক রুটের বাস এক রুটে এসে যেমন সড়কে তৈরি করেছে নৈরাজ্য, গতিহীন করেছে শহর, তেমনি ভোগান্তিতে ফেলেছে কোটি মানুষকে। এত জ্যাম, যেখানে এক ঘন্টা এসে আমার পৌঁছানোর কথা এখানে ফার্মগেটে, সেখানে আমার 2 ঘন্টার বেশি সময় লাগছে। দুর্ভোগের শেষ কবে হবে আল্লাহ পাকই ভালো জানে। এখনো তো মনে করেন যে শাহবাগ যাইতে একবার বসে যায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর শত শত বাস রুটের বিন্যাস যাত্রীর সুবিধা বা নগর পরিকল্পনার ভিত্তিতে হয়নি। রাজনৈতিক বিবেচনা, অর্থনৈতিক প্রভাব ও দায়িত্বরতদের অনভিজ্ঞতাই আজকের পরিণতিতে ফেলেছে। রুট রেশনালাইজেশনের কথা বলার পরও তারা কথা শোনে নাই, কারণ অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে এখানে অনেক বাণিজ্য করা যায়। সো ঢাকায় এই যে পরিবহনের পাল্টাপাল্টি অসুস্থ প্রতিযোগিতা দেখেন, তৈরির আয়োজক হলো বিআরটিএ এবং আরটিসি রুট। মূল চিকিৎসা করতে হবে যারা যারা বসে বসে অন্যায় করছে, জাতির সাথে প্রতারণা করছে, যাদের জ্ঞান ধ্যান গণপরিবহনের নাই, তারা এই সিদ্ধান্ত নিচ্ছে পয়সার বিনিময়ে। জাপানি সংস্থা জাইকার 2015 সালে স্টাডি বলছে, ঢাকা শহরে মাত্র 42টি রুটের মাধ্যমে চমৎকার গণপরিবহন নেটওয়ার্ক তৈরি করা সম্ভব, যা আধুনিক গণপরিবহনেরও সহায়ক হবে। সম্প্রতি তেমনই উদ্যোগ নিতে চায় ঢাকা পণ্য ও যাত্রী পরিবহন কর্তৃপক্ষ। ঢাকার 300টিরও বেশি রুট বাতিল করে নতুন করে 27টি রুটের প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নতুন রুট বিন্যাসের একটি খসড়া তালিকা এসেছে এখন টেলিভিশনের হাতে। সেখানে ঢাকার রুটগুলোকে দীর্ঘ করে বাদ দেওয়া হয়েছে আগের 350টির বেশি রুট। এখানে আমাদের বেশ কিছু রুট আছে যে রুটগুলো একসময় পারমিশন দেওয়া ছিল, কিন্তু তাদের দৃষ্টিতে এগুলো অলাভজনক বিবেচিত হওয়ায় এই সমস্ত রুটগুলো এখন আসলে কার্যকর না। এবং সর্বশেষ আমরা সব পক্ষ মিলে একটা অ্যানালাইসিসে দেখেছি যে রুটগুলোকে যদি আমরা দৈর্ঘ্যটাকে বাড়িয়ে ফেলতে পারি, তাহলে রুটের সংখ্যাটা কমে যাবে। আর রুটের সংখ্যা যদি কমে যায়, তখন এই রুট কিন্তু ম্যানেজমেন্টের সুবিধা হয়। ডিএমপির দেওয়া 27টি রুটের মধ্যে একটি হলো নন্দন পার্ক থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা, মালিবাগ মোড়, টিটিপাড়া, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ডেমরা পর্যন্ত। কিন্তু মালিকপক্ষ এটির পরিবর্তন করে বাড্ডা থেকে গুলশান লিং রোড হয়ে মহাখালী, মগবাজার, মৎস্য ভবন হয়ে বক্সিবাজার পর্যন্ত চালাতে চায়। এভাবে সংযোজন ও সন্নিবেশিত করার সঙ্গে আরও 15টি রুট বিন্যাসের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। তবে বিশ্লেষণ করে দেখা গেছে এর মধ্যে অনেকগুলো ঘোরাপথ ও ওভারল্যাপিং। তবে রুট চূড়ান্ত করে দুপক্ষ আবারও আলোচনায় বসার কথা রয়েছে। আমাদের যে প্রস্তাব আছে সেটার সাথে পুলিশ কি ভাবছে, পুলিশের প্রস্তাব আছে এবং মালিক সমিতির প্রস্তাব, তিনটাকে একটা ম্যাট্রিক্সে নিয়ে এসে আমরা একটা যৌক্তিক প্রস্তাব, একটা সংখ্যা নির্ধারণ করেছি এবং সেটা আমরা চিন্তা করতেছি যে এটা ওয়েবসাইটে দিব, মানে সবার মতামত নেওয়ার জন্য। অনেক দূর এগিয়ে গেছি আমরা, এটাকে অচিরেই আশা করি যে আগামী 15 দিনের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করে ওই জায়গাটা প্রকাশ করতে পারব। নতুন পরিকল্পনায় রুটগুলো বাস্তবায়ন করা হলে প্রথমবারের মতো যাত্রীরা সুযোগ পাবে নগরের দুই প্রান্তের ট্রানজিটবিহীন যাত্রার। তবে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট বিন্যাস পরিকল্পনা নতুন কিছু নয়। প্রশাসক পরিবর্তন হলেই নেওয়া হয় উদ্যোগ, কিন্তু বাস্তবায়ন হয় না। এবার নগরের স্বস্তির যাত্রা কি মিলবে? পারবে কি মালিক পক্ষ আর প্রশাসন একই ছাতার নিচে আসতে? রাজু আহমেদ, এখন, ঢাকা। চলতি বছরেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর কথা থাকলেও এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দর রপ্তানির সম্ভাব্য হাব হয়েও কার্যত অকার্যকর। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। 3টি ইপিজেড সহ চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। কাছেই কুমিল্লা ইপিজেড।
কর্ণফুলী টানেল ঘিরে সাগরের দুই পারে দ্রুত বাড়ছে শিল্প কারখানা। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে এয়ার কার্গোর চাহিদাও বাড়ছে। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো শিডিউল কার্গো ফ্লাইট না থাকায় এখানকার ব্যবসায়ীদের নির্ভর করতে হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর। বর্তমানে মধ্যপ্রাচ্যগামী যাত্রীবাহী ফ্লাইটে সীমিত পরিসরে কার্গো গেলেও ফ্লাইট স্বল্পতায় পিক সিজনে স্পেস পান না রফতানিকারকরা। অনেক ক্ষেত্রে সময় মতো ফ্লাইট না পাওয়ায় বিদেশি ক্রেতাদের আস্থাও হারাতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এয়ার শিপমেন্টের প্রসিডিউরটা খুব দ্রুত করতে পারলে এবং কার্গো ফ্লাইটগুলো খুব হাই ফ্রিকোয়েন্সিতে, মানে প্রতি সপ্তাহে দুটা বা চারটা ক্রাফট ডিমান্ড অনুযায়ী যদি আনা যায় তাহলে ফেয়ারটাও কমবে, কম্পিটিটিভ ফেয়ার হবে, তাতে কাস্টমাররা চিটং এয়ারপোর্টকে বেছে নেবে। চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসায়ী আছে, ওরা অনেক হ্যাসেল পার করে এটা আবার ঢাকা থেকে এক্সপোর্ট করতে হচ্ছে, আবার ঢাকা দিয়ে ইম্পোর্টও করতে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমাদেরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং টাইম মতো আমরা কার্গোর ডেলিভারিও পাচ্ছি না, আবার ওখানে ডেলিভারি দিতেও পারতেছি না। প্রধান রফতানি খাতে তৈরি পোশাক শিল্পের বড় বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র। 2002 সালে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো অপারেশন শুরু হলেও 23 বছরেও ইউরোপ ও আমেরিকাগামী কার্গো ফ্লাইট চালুর জন্য গড়ে ওঠেনি পৃথক RA3 জোন। গত এপ্রিলে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে সিভিল এভিয়েশনের তৎকালীন চেয়ারম্যান কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি এশিয়া ও ইউরোপে কার্গো ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছিলেন। অল্টারনেট একটা ফ্লাইট, আমি যেমন একটা কার্গো নিয়ে আসলাম, আমার 3 টন কার্গো, সেই ক্ষেত্রে আমি যদি এয়ার আরবিআই স্পেস না পেলাম, আমার আরেকটা ফ্লাইট থাকলে সেটা আমি ওই ফ্লাইটে ডাইভার্ট করতে পারতাম, কিন্তু এখন আমার ওই অপশনটা নাই। আমার পরিকল্পনা আছে যে চিটাগংকে কার্গো হাবে পরিণত করা। আমি যদি চিটাগংকে বড় স্কেলে কার্গো অপারেশন শুরু করতে পারি তাহলে ইস্ট ওয়েস্ট কানেক্টিভিটি করতে পারবো। ওখান থেকে যদি আমি ইউরোপের যে কোনো ডেস্টিনেশনে বাই রোডে পাঠাই তাহলে কিন্তু 12 থেকে 18 ঘন্টা লাগবে। কার্গো ভিলেজের উন্নয়ন এবং RA3 জোন গঠনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও প্রায় 75 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, কিন্তু এখনো বেবিচকের প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় শুরু হয়নি কোনো কাজ। তবে কর্তৃপক্ষের দাবি খুব শিগগিরই RA3 জোন ও কার্গো ওয়্যার হাউসের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যাই, সেই যে সিস্টেমটা RA3 জোনটা এখন হয় নাই, যার কারণে ওইখানে ডাইরেক্ট যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা ওয়েইং মেশিন বলেন বা কার্গোর যে এক্সটেনশন বলেন, কার্গোর যেসব নতুন যন্ত্রপাতি কেনার ব্যাপারে সবগুলি আমাদের ওয়ার্ক অর্ডার আস্তে আস্তে হয়ে যাবে। আমরা অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানটা আছে, অ্যাপ্রুভ করা আছে, আমরা কাজগুলি আস্তে আস্তে করবো আর কি। একসময় শাহ আমানত বিমানবন্দর থেকে থাই এয়ার সহ ইতিহাদ ও এমিরেটসের কার্গো ফ্লাইট ছিল। চীন, হংকং, ব্যাংকক ও দুবাই থেকে এসব ফ্লাইটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক কার্গো আসতো। কার্গো ফ্লাইট বন্ধের আগে 2022 সালে আমদানি রফতানি মিলিয়ে প্রায় 11,000 মেট্রিক টন কার্গো পরিবহন হয়। 2 বছরের ব্যবধানে 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 4,500 মেট্রিক টনে। এতে উল্লেখযোগ্যভাবে কমেছে কার্গো হ্যান্ডলিং থেকে বিমানবন্দরের রাজস্ব আয়ও। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। মেহেরপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী, ব্যাহত জীবনযাত্রা। প্রচণ্ড শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন জেলায় শীতের তীব্রতা কেমন দেখছেন? সাম্মি, আপনাকে বলে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা 13.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সেই সাথে বাতাসের আর্দ্রতা হচ্ছে 97%। অর্থাৎ অতিরিক্ত শীতের দাপটের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়াও কিন্তু রয়েছে, যার ফলে জনজীবন কিন্তু একেবারে অতিষ্ঠ। আমি সকালে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি, বিশেষ করে যারা ভোরেই বাড়ি থেকে বের হয়েছে তারা আমাকে জানিয়েছেন, বিশেষ করে যারা যানবাহনে করে এসেছে, বাইক বা রিক্সা ভ্যানে করে এসেছে, তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তাদের। আরেকটি বিষয় বলে রাখি, অতিরিক্ত শীতের কারণে কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। আমি কয়েকজন দিনমজুরের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু মেহেরপুরে
শীত পরিস্থিতি একই থাকছে, যার ফলে তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তার কারণ অতিরিক্ত শীতের কারণে তাদের যেমন কাজ পাচ্ছে না, অন্যদিকে আপনার শীত নিবারণের ভালো পোশাকও কিন্তু তাদের কাছে নাই। তো আমি কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি বা ভ্যান চালকের সাথে কথা বলেছি, তারাও আমাকে একই কথা কিন্তু আমাকে জানিয়েছেন। তারা জানিয়েছেন অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না, অর্থাৎ রিক্সা বা ভ্যান বা ইজি বাইক গুলো চালাতে পারছে না, যার ফলে তারা কিন্তু সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তার কারণ একদিকে যেমন নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে, অন্যদিকে তাদের আয় রোজগার কমে যাচ্ছে। সব মিলিয়ে তারা কিন্তু কষ্টের মধ্যে রয়েছে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে অতিরিক্ত শীতের কারণে তাপমাত্রার এই যে উঠানামার ফলে কিন্তু আবহাওয়াজনিত রোগীর সংখ্যা বাড়ছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে সমস্ত ক্লিনিক গুলো রয়েছে, সেখানে কিন্তু শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া এই ধরনের প্রকোপ কিন্তু বাড়ছে, যার ফলে হাসপাতালে কিন্তু রোগীর চাপ কিন্তু বাড়ছে। তাই শীতের রোগ থেকে বাঁচার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সামনে এই ছিল আমার কাছে মেহেরপুরের শীত পরিস্থিতি। সামনে শীতের খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন মুজাহিদ আল মুন্না। ফরিদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে। কৃষকেরা পড়েছেন দুশ্চিন্তায়। তবে কৃষি অধিদপ্তর জানিয়েছে অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুফিজুর রহমান শিবনের প্রতিবেদনে বিস্তারিত। মাঠের পর মাঠ, পেঁয়াজ, রসুন, ভুট্টা, সরিষা সহ বিভিন্ন ফসল চাষাবাদে ব্যস্ত ফরিদপুরের চাষিরা। তবে ফসলের ভরা মৌসুমে প্রয়োজনীয় সার ন্যায্য মূল্যে না পাওয়ায় বিপাকে কৃষকরা। কৃষকের অভিযোগ, এ অবস্থা চলতে থাকলে ব্যাহত হবে উৎপাদন, পাশাপাশি বেড়ে যাবে খরচও। তাদের দাবি, ন্যায্য মূল্যে দেয়া হোক তাদের সার। দরকার তো বেশি, দিবে তো হয় না, খেত খামার হবে কিভাবে? তাই আমরা সরকারের এই আবেদন জানাই, সরকার যদি বিদেশটা বীজ আমদানি না করে। সার বাজারের দোকানে যায় দ্বিগুণ দামে কিনতে হইতেছে, সারের কারণে জমি চাষাবাদ করতে পারতেছি না। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, সারের সংকট থাকায় দাম বাড়ছে সারের। আর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, ডিলাররা দাম বেশি নিচ্ছে না, নিচ্ছে খুচরা ব্যবসায়ীরা। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রশাসনের সাথে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে, যাতে কেউ অতিরিক্ত দামে সার না বিক্রি করে, এবং যদি কেউ বিক্রি করে আমাদের অজান্তে, আমরা চাই তার আইনানুগ তার যে ব্যবস্থা হবে। তবে বিএডিসির গুদাম কর্মকর্তা বলছেন, সারের কোনো সংকট নেই, বেশি দামে বিক্রির বিষয়টি দেখভাল করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে সারের কোনো সংকট নাই, পর্যাপ্ত সার আছে। এটা ডিলার পয়েন্টে যাওয়ার পরে এরপরে কিছু যে সারের দামের যে হেরফের হয়, এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তারা অথরিটি এটা দেখবে যে দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এই নিয়ে কৃষি বিভাগ বলছে, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। দাম বেশি নেওয়ার অভিযোগে জরিমানা ও সতর্কও করা হয়েছে। এরপরেও যারা দাম বেশি নেবে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডিলারশিপ বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত কিন্তু এই মনিটরিং কিন্তু অব্যাহত রাখছি। আইন যদি অমান্য করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তার ডিলারশিপ বাতিলের সুপারিশও করা হবে। জেলায় ডিএমপি সারের বরাদ্দ দেওয়া হয়েছে 25,980 মেট্রিক টন। বিসিআইসির ডিলার রয়েছে 96 জন, আর প্রতিটি ডিলারের অধীনে রয়েছে 9 জন করে সাব ডিলার। এখন ফরিদপুর। চাঁপাইনবাবগঞ্জের ধান আর আম দেশ জুড়ে পরিচিতি থাকলেও এখন ভিন্ন এক সম্ভাবনার গল্প লিখছে এই জেলা। বহু প্রজন্মের জীবিকার উৎসের দৃশ্যপট পাল্টে দিচ্ছে চায়না কমলার চাষ। বদলেছে কৃষক পরিবারের আর্থিক অবস্থাও। সঠিক পরিকল্পনা, সম্প্রসারণ এবং প্রযুক্তির মাধ্যমে বড় পরিসরে চাষ করা গেলে কমবে বিদেশি কমলা আমদানি। সোহান মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত। রোদ ঝলমলে দুপুর, দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ি কোনো অঞ্চলের বাগান। তবে এ চিত্র চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট এলাকার চায়না কমলা বাগানের। সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষক সায়েম আলী আম ব্যবসায় লোকসান গুনে শুরু করেন চায়না কমলার চাষ। চলতি বছরে প্রায় 8 লাখ টাকার কমলা বিক্রির আশা কৃষকদের। বর্তমানে এখন আমার বাগানে অনেক মাল আপনার হারভেস্ট করা শুরু করেছি। এখন পর্যন্ত 2 লক্ষ টাকা বেচা শুরু হয়েছে।
আশা করছি কি যে এই মানে সব খরচ ওঠার পরও 7 থেকে 8 লক্ষ টাকা আমার বাগানে লাভ হবে ইনশাল্লাহ। সায়েম আলীর সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন এই কমলা চাষে উদ্বুদ্ধ। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, উদ্যোক্তা ও দর্শনার্থীরা বাগান দেখতে আসেন। সামনে ভাবছি যে আমার কিছু জমিতে অল্প করে হলো এই গাছগুলো আমরা রোপণ করে আগামীতে কেমন লাভবান হচ্ছি আমরা সেটা দেখব। এলাকায় এত সুন্দর বাগান সায়েম ভাই করেছে, তার বাগানে চায়না কমলা স্বাদও সুন্দর এবং ভালো, এবং নতুনভাবে চাষ শুরু হয়েছে এবং বাগানে পর্যাপ্ত পরিমাণ ফলন আছে। কৃষি কর্মকর্তারা বলেন, সঠিক পরিচর্যা এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে বিদেশি ফল আমদানির উপর নির্ভরতা কমবে এবং চাঙ্গা হবে জেলার অর্থনীতি। বিদেশি কমলা এবং আমাদের কমলার রংটা মোটামুটি কাছাকাছি এবং স্বাদও মোটামুটি কাছাকাছি আর কি। তো আমার মনে হয় যে এই কমলার যদি চাষাবাদ করা যায় তাহলে বিদেশি আমদানি নির্ভরতা কমে আসবে, আর বাংলাদেশের মানুষ কম দামে ভিটামিন সি এর একটা ভালো উৎস, সেই উৎসের একটা সন্ধান পাবে বলে আমরা আশা রাখছি। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের ছোট বড় মিলিয়ে প্রায় 25টির মতো কমলা বাগান গড়ে উঠেছে। এই উদ্যোগে শুধু কৃষকদের আর্থিক উন্নতি নয়, বদলে যাচ্ছে গ্রাম অঞ্চলের পুরো অর্থনৈতিক চিত্র। এখন চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশ থেকে বিদেশে নারী কর্মী পাঠানোর সর্বোচ্চ তালিকায় রয়েছে গৃহকর্মী, শিশু পরিচারিকা, রাঁধুনি ও পরিচ্ছন্নতা কর্মী। আর এসব পেশায় গিয়ে সবচেয়ে বেশি অত্যাচার ও নির্যাতনের শিকার হন তারা। 5 বছরে বিভিন্ন দেশে গেছেন প্রায় 4.25 লাখ নারী কর্মী। তবে তাদের কতজন দেশে ফিরেছেন এই হিসাব সংরক্ষিত না থাকলেও নির্যাতনের চিহ্ন বয়ে বেড়ান অনেকেই। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। ঢাকার জুরাইনের ডালিয়া স্বামী ও পরিবারের জোরাজুরিতে হয়েছিলেন সৌদি আরব প্রবাসী। গৃহকর্মী পেশায় দেশটিতে যাওয়ার পর শুরু হয় নির্যাতন। কখনো ভাষা না জানায়, কখনো দক্ষতার প্রশ্নে মারধরের শিকার হন তিনি। কর্মস্থল পরিবর্তনের পর সামনে আসে আরও দুর্বিষহ অধ্যায়। মালিকপক্ষের লোলুপ দৃষ্টি পড়ে তার উপর। কখনো বাবা, কখনো ছেলের হাতে নির্যাতিতা এই কর্মী নিজেকে বাঁচাতে জানালা ভেঙে ঝাঁপ দেন। ভেঙে যায় মেরুদণ্ডের হাড়। যেই স্বামীর অনুপ্রেরণায় প্রবাসী হয়েছিলেন, এই সময় সেও ছেড়ে চলে যায় তাকে। দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে হাঁটা চলা করতে পারলেও ভবিষ্যৎ আঁধারে ঘেরা প্রবাস ফেরত এই নারী কর্মীর। আমার পরিবার পাঠিয়েছিল, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, তারা বলেছিল ভালো হবে যেতে। এখন গিয়ে তো লাভ হয়নি, আসার পরে এখন আর তারাও মেনে নিচ্ছে না। আমার স্বামীর সাথে এখন আমার বিচ্ছেদ হয়ে গেছে, আমার ছেলেটা রেখে দিছে। মানিকগঞ্জের তারা মিয়া স্বচ্ছতা ফেরাতে মেয়েকে পাঠিয়েছিলেন জর্ডান। গৃহকর্মী পেশায় সেখানে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মেয়ের খোঁজে কখনো দালালের বাড়ি, কখনো থানায় যান তারা মিয়া। বছর খানিক পর যখন খোঁজ পান তখন অনেক দেরি হয়ে গেছে। দেশটি থেকে এই নারীকর্মী অন্তঃসত্ত্বা হয়ে ফেরেন। কয়েক মাস পর কোলে আসে কন্যা সন্তান। ধীরে ধীরে এই সন্তান বড় হতে থাকলেও পিতৃপরিচয়ের অভাবে এখনও জন্ম নিবন্ধনও করাতে পারেননি তারা। চেয়ারম্যান মেম্বারও কইছি, কয়েক আমরা পারবো না, আমরা কেস খাবো। আমার ভবিষ্যৎ তো দূরের কথা না, ওর ভবিষ্যৎ চিন্তা করতেছি। ও বড় হইতেছে, এই করতেছে, পড়তেছে। বছরের উপরে চলে যায়, খোঁজ খবর নাই, টাকা টুকা নাই, না পাঠাইলো। কথাবার্তা কইলে তো একটা মানে একটা শান্তি লাগে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গত 5 বছরে বহির্বিশ্বে 3,80,000-এর মতো নারী কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে তাদের কতজন দেশে ফিরেছেন সেই তথ্য সংরক্ষিত নেই। এখন যদি এই ডাটাটা থাকতো কি সুবিধা হতো। আমাদের কিন্তু অনেকেরই প্রোগ্রাম আছে যে এই সাইকোসোশ্যাল তাকে কাউন্সিলিং করাবে। চলতি বছরেও প্রবাসে গেছেন 50,000-এর বেশি নারী কর্মী। সর্বোচ্চ তালিকায় রয়েছে সৌদি আরব, জর্ডান ও কাতার। বিগত বছরগুলোতে ওমান ও সংযুক্ত আরব আমিরাত ছিল এই তালিকায়। গৃহকর্মী, শিশু পরিচারিকা, রাঁধুনি ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে গেছেন এদের প্রায় 35,000-এর বেশি কর্মী। নারী কর্মী বিদেশ পাঠাতে খরচ কম হলেও তাদের পরিশ্রম ও ক্ষতির সম্মুখীন হবার ঝুঁকি থাকে বেশি। মিডল ইস্ট কেন্দ্রিক যে এক ধরনের প্র্যাকটিস এবং এক ধরনের স্টিগমা তৈরি রয়েছে, সেটাকে আমার কাছে মনে হয় যে ইনস্টিটিউশনের উচিত ওই জায়গাগুলোকে ভাঙা। যদি মিডল ইস্ট আমাদের মেয়েদের জন্য
সেফ না হয়, তাহলে সেফ করার জন্য চিন্তা করা, সেফ কিভাবে হবে, সিকিউর কিভাবে হবে। বৈদেশিক রেমিটেন্সের সহায়ক এই কর্মীদের ফিরে আসার তথ্য সংরক্ষণ সহ দুর্ঘটনা ও নির্যাতনের শিকার কর্মীদের সরকারিভাবে মনোসামাজিক ও আর্থিক পুনর্বাসনের উদ্যোগ নিতে বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। নারীরা অনেক ঝুঁকি নিয়ে ফেরত আসে, অনেক সময় পরিবার তাদেরকে গ্রহণ করতে চায় না, সমাজে তারা বিভিন্নভাবে নিগৃহীত হয়। সুতরাং এই বিষয়টাকে নিয়েও আমরা দীর্ঘদিন হলো কাজ করছি এবং সেই জায়গাটাতে যেন আরও কম্প্রিহেন্সিভভাবে এই সাপোর্টগুলো দেওয়ার একটা মেকানিজম তৈরি করা যায় সরকারের জায়গা থেকে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নারী কর্মীদের বিদেশে পাঠানোর আগে কর্মসংস্থানের যথাযথ খোঁজখবর নিতে হবে। প্রাতিষ্ঠানিক উপায়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ ফিরে আসা কর্মীদের কেরিয়ার কাউন্সেলিং করে আয়ের পথ তৈরি করে দিতে হবে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশের বাইরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় বিভিন্ন দেশে। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে জাতীয় পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মহান মুক্তিযুদ্ধ এবং 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এদিকে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস 2025 উদযাপন করা হয়। সকাল 10টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদগণ এবং জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিজয় দিবসের এই উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কাঠমান্ডুর স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ও নেপালি সুরের সাথে নৃত্য ও গান পরিবেশন করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাই কমিশনার আবিদা ইসলাম। এ সময় দূতাবাস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া যথাযোগ্য মর্যাদায় কাতার বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের সভাপতিত্বে শুরুতে 1 মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে কাতারের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ব্যক্তিত্ব সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। এদিকে ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। অনুষ্ঠানের শুরুতে 1971 সালের সকল শহীদ এবং 2024 সালের ছাত্র জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক তার বক্তব্যে মহান বিজয় দিবসে তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সাধারণ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজনে ছিল মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফজলে রাব্বি খান, এখন, বিশ্ব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে বন্দুক হামলায় জড়িত একজন ভারতীয় পাসপোর্টধারী হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানিয়েছেন তেলেঙ্গানা পুলিশের মহাপরিচালক। 1998 সালের নভেম্বরে প্রাথমিকভাবে ছাত্র ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান সাজিদ আকরাম। ভারত ছাড়ার আগে তিনি হায়দ্রাবাদে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়ার পুলিশ বলছে উভয় হামলাকারী গেল মাসে ফিলিপাইনে গিয়েছিলেন। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি খান। সাজিদ আকরাম অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতের অন্যতম হামলাকারী। হামলার পরপর বিভিন্ন গণমাধ্যমে তাকে পাকিস্তানি নাগরিক বলে উল্লেখ করা হলেও এবার প্রকাশ হলো সম্পূর্ণ ভিন্ন তথ্য। তেলেঙ্গানা পুলিশের মহাপরিচালক জানিয়েছেন,
দুই হামলাকারীর মধ্যে একজন 50 বছর বয়সী সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্টধারী, ছিলেন হায়দ্রাবাদের বাসিন্দা। প্রায় 3 দশক আগে 1998 সালের নভেম্বরে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। ভারত ছাড়ার আগে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আকরাম প্রায় 27 বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন। সেই সময়ে হায়দ্রাবাদে পরিবারের সাথে তার খুব কম যোগাযোগ ছিল। তদন্তকারী কর্মকর্তাদের মতে পারিবারিক বিরোধের কারণে অনেক বছর আগেই আত্মীয় স্বজনদের সাথে আকরামের সম্পর্ক ভেঙে যায়। এমনকি 2017 সালে তার বাবার মৃত্যুর পর আকরাম তার জানাজায়ও যোগ দেননি। তবে 1998 সালের পর সাজিদ আকরাম 6 বার ভারত সফর করেন, মূলত পারিবারিক কারণেই। অস্ট্রেলিয়ায় চলে আসার পর আকরাম ভেনোরা গ্রোসো নামে এক ইউরোপীয় বংশোদ্ভূত নারীকে বিয়ে করেন। এই দম্পতির 2টি সন্তান, যাদের মধ্যে ছেলে নাভিদ আকরাম ছিলেন অন্যতম হামলাকারী। আকরাম সবশেষ 2022 সালে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তিনি ভারতীয় পাসপোর্টধারী হলেও তার সন্তানরা অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন, বিধায় তারা ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। এদিকে অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, হামলাকারী বাবা ও ছেলে গত মাসে ফিলিপাইনে গিয়েছিলেন। ভ্রমণের সময় সাজিদের ছিল ভারতীয় পাসপোর্ট এবং ছেলে নাভিদের ছিল অস্ট্রেলিয়ার পাসপোর্ট। তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত ছিল কিনা বা তারা ওই দেশে প্রশিক্ষণ নিয়েছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। রোববার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের এক উৎসব উদযাপনের সময় বন্দুক হামলায় 15 জন নিহত হন। সন্দেহভাজন সাজিদ আকরাম হামলার সময় পুলিশের গুলিতে নিহত হন। তার ছেলে নাভিদ আকরাম পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। ফজর আব্বি খান, এখন বিশ্ব। এবারে খেলার প্রসঙ্গ। আবুধাবিতে আইপিএলের আগামী আসরের জমকালো নিলাম, যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। চড়া দামে যেমন দল পেয়েছেন অনেক ক্রিকেটার, তেমনি নজর কেড়েছেন নতুন কিছু মুখও। আরও জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। আবুধাবিতে আইপিএলে নিলাম। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চোখ টাইগাররা কে কোন দলে সুযোগ পান। শেষ পর্যন্ত একমাত্র বাংলাদেশ হিসেবে আইপিএলের আগামী আসরে দল পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের লড়াই শেষে 9 কোটি 20 লাখ রুপি বা 11 লাখ ডলারে তাকে দলে নেয় কলকাতা। এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশি কোনো খেলোয়াড়ের এটি সর্বোচ্চ মূল্য। মুস্তাফিজ পেছনে ফেলেছেন 2009 সালে কলকাতায় 6 লাখ ডলারে বিক্রি হওয়া মাশরাফি বিন মুর্তজাকে। এবারই প্রথম কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। এটি আইপিএলে তার 6ষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন বাংলাদেশি এই পেসার। এবারে নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার। 2 কোটিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে সবাইকে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির লড়াই শেষে 25 কোটি 20 লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা। অবশ্য আইপিএল এর নিয়ম অনুযায়ী 18 কোটি রুপির বেশি পাবেন না তিনি। অন্যদের মাঝে 7 কোটি রুপিতে বেঙ্গালুরুতে গেছেন ভেঙ্কটেশ আয়ার। মাতিসা পাথিরানাকে 18 কোটিতে দলে নিয়েছে কলকাতা। আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসে খেলতে চাওয়া রবি বিষ্ণু পাবেন 7 কোটি 20 লাখ রুপি। আইপিএলে এবারই প্রথম এমন ক্রিকেটারদের মাঝে চমক দেখিয়েছেন প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। 30 লাখ ভিত্তিমূল্যের এই 2 ক্রিকেটার দল পেয়েছেন সমান 14 কোটি 20 লাখ রুপিতে। দুজনকেই নিয়েছে চেন্নাই। নিলাম শেষে এখন আইপিএলের পর্দা ওঠার অপেক্ষা। আগামী বছরের 26শে মার্চ শুরু হবে আইপিএলের পরবর্তী আসর। আসাদুজ্জামান লিটন, এখন। 2025 সালে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন ফ্রান্সের ফরওয়ার্ড ওসমান দেমবেলে। আর মেয়েদের বিভাগে টানা তৃতীয়বারের মতো বর্ষসেরার এই পুরস্কার জিতেছেন আইতানা বনমাতি। পুরস্কারে জেতার পরে দেমবেলে পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ আশরাফ হাকিমি, ইংলিশ তারকা ফুটবলার ক্যারি কেইনদের। বর্ষসেরার দৌড়ে পুরস্কার খইয়েছেন কিলিয়ান এমবাপ্পে, রাফিনিয়া, ইয়ামালদের মতো তারকারাও। আর নারী বিভাগে ব্যালন ডিওরের মতো 2025 সালে ফিফা দ্য বেস্ট সেরার খেতাব জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বনমাতি। তবে পুরস্কার না পেলেও বর্ষসেরা পুরুষ একাদশে ফরওয়ার্ড হিসেবে ওসমান দেমবেলের সাথে জায়গা করে নিয়েছেন লামিনে ইয়ামাল। এছাড়া বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন পিএসজির লুইস এনরিকে।
প্রথমবারের মতো বিসিবি বোর্ড পরিচালক হয়ে কিছুটা ব্যাকফুটে থেকেই ইনিংস শুরু করতে হয়েছে খালেদ মাসুদ পাইলটকে। তবে নিজের কাজটুকু সাবেকই অধিনায়ক করে যেতে চান সবটুকু দিয়ে। সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন সারা দেশে খেলা ছড়িয়ে দেওয়ার। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আহমেদ। ঢাকা, সিলেট আর চট্টগ্রাম বেশ অনেকটা দিন ধরেই বাংলাদেশের ক্রিকেট বন্দী এই 3 স্টেডিয়ামে। ক্রিকেটকে বারবার সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি বিসিবি। বিপিএল নিয়ে কয়েকটি নতুন ভেন্যুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। কিন্তু কেন এমন দুর্দশা মাঠগুলোর? বিসিবির নতুন পরিচালনা পরিষদের গ্রাউন্ডস কমিটিতে থাকা খালেদ মাসুদ পাইলট নিজেও হতাশ মাঠগুলোর পরিস্থিতিতে। ইম্পর্টেন্ট একটা জায়গা, গোটা দেশে আপনি যদি দেখেন প্রচুর মাঠ আছে, কিন্তু হয়তো ওই সুযোগ সুবিধাগুলো নাই, ফ্যাসিলিটিসগুলো নাই। আপনি হয়তো মানে এবড়ো খেবড়ো অবস্থায় মাঠ পড়াচ্ছে, উইকেট নাই, প্র্যাকটিস করার জন্য সেরকম উইকেট নাই। পূর্বাঞ্চলে ক্রিকেট স্টেডিয়ামের মাটি চুরির ঘটনায় শোরগোল পড়েছিল ক্রিকেট পরিমণ্ডলে। পরিচালক পাইলট বলছেন, বোর্ডে এসে চুরির তদন্ত করা দুঃখজনক, তবে এরপরে শুনিয়েছেন আশার কথা। যদি রাজশাহী, বগুড়া, এমনকি বরিশাল মাঠটা কিন্তু বিউটিফুল মাঠ। তো এই মাঠগুলোতে বিভিন্ন খেলাগুলো, বিশেষ করে ইন্টারন্যাশনাল মানে যে খেলাগুলো আছে, আপনি হয়তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া প্রথম অবস্থায় পাবেন না, কিন্তু স্লোলি আপনি যদি ছোটো ছোটো খেলাগুলো দিয়ে শুরু করেন, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো, এমনকি এই টিমে যে খেলাগুলো আছে সেগুলো শুরু করলে ওই জায়গাগুলো ডেভেলপ করবে। পরবর্তীতে আপনি যখন রেডি হয়ে যাবে তখন আস্তে আস্তে করে আপনি বড় টিমগুলোকে নিয়ে সেখানে খেলা শুরু করা। সামনেই বিপিএল, গুঞ্জন থাকলেও এবারের বিপিএলকে ছড়িয়ে দিতে পারেনি বিসিবি। কিন্তু খালেদ মাসুদ পাইলট বিশ্বাস করেন খুব দ্রুতই বদলাবে পরিস্থিতি। 3টা মাঠ আছে আমাদের, ঢাকা, চিটাগাং, সিলেট, যেটা ইন্টারন্যাশনাল মানের আছে। হ্যাঁ, বাদ বাকি অনেক মাঠ আছে যেগুলো হয়তো ফার্স্ট ক্লাস খেলা হয় কিন্তু বিপিএল খেলা হয় না। তো সামহাও ছোট ছোট কিছু মিস্টেকের কারণে, কিছু মানে ল্যাকিংসের কারণে, কিছু ফ্যাসিলিটিসের ল্যাকিংসের কারণে, গ্রাউন্ডসে বলেন, সব কিছু মিলে হয়তো এই হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমটা হচ্ছে না। পরিচালক হয়ে ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে। মাঠ নিয়ে বিসিবি আর ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ পূরণের চ্যালেঞ্জটাও ভালোভাবেই নিয়েছেন খালেদ মাসুদ। প্রত্যাশা, খেলোয়াড়ি জীবনের মতো পরিচালক জীবনেও চ্যালেঞ্জ উতরে যাওয়ার। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। 25 ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান। আপাতত জোট, পরে 3টি মিলে একটি দল গঠনের পরিকল্পনা এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের, যার প্রতীক হবে শাপলা কলি। বাতিল হচ্ছে রাজধানীর 380টির বেশি বাস রুট। বিপরীতে নতুন 27টির প্রস্তাব ডিএমপির। নগরীর দুপ্রান্তে মিলবে ট্রানজিটহীন ভ্রমণের সুযোগ। মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ। এডিবিতে বরাদ্দ 75 কোটি টাকায় দ্রুত অবকাঠামো উন্নয়নের তাগিদ। এবং বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কেকেআর এর নাম লেখালেন মুস্তাফিজ। ফিফার বর্ষসেরা ফুটবলার ওসমান ডেম্বেলে। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।